সরকারি চাকরিতে কোটা বাংলাদেশে নতুন কিছু নয়, সেই একই জায়গাটি থেকেই আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন মেধার ভিত্তিতে হবে সরকারি চাকরি, কোটার ভিত্তিতে নয়। আবার অপরদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন পেনশন স্কিম বাতিলের জন্য এবং কার্যত পুরো বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে অচল অবস্থায় আছে। অর্থাৎ কোটায় খোটা কিংবা পেনশন নিয়ে যে টেনশন, এই সব কিছু মিলিয়ে আসলে রাজনীতি কতখানি কোটা কিংবা পেনশনে ঢুকে পড়লো, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দেশসন্ধ্যার আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, শিক্ষক ছাত্র আন্দোলন ও রাজনীতি এই বিষয় নিয়ে আজকের আলোচনা আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর নিজামুল হক ভূঁইয়া, মহাসচিব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনাকে একটু শুরু করতে চাই। যে জায়গাটিতে আমি শুরু করছিলাম, আসলে আন্দোলন দেখতে পাচ্ছি আমরা, একদিকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, অপরদিকে শিক্ষকরাও আন্দোলন করছেন, এবং বিশেষ করে যদি বলি এই জুলাই মাসটি জুড়ে আসলে আমরা সবগুলো আন্দোলনকে যথেষ্ট মাথাচাড়া দিয়ে উঠতে দেখেছি। শিক্ষকরা আন্দোলন করছেন পেনশন স্কিম বাতিলের জন্য, শিক্ষার্থীরা আন্দোলন করছেন কোটা পদ্ধতি বাতিলের জন্য। বর্তমান প্রেক্ষাপটে আসলে যে আন্দোলন আমরা এখন দেখছি, যদিও আসলে খোদ অ্যাটর্নি জেনারেলও বলেছেন যেহেতু কোটার পুরো বিষয়টি আসলে এখনো আইনের মাধ্যমে আসলে বেরিয়ে আসবে, সেক্ষেত্রে আন্দোলন করাটা অনেকটাই অযৌক্তিক। আপনিও কি তাই মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ তন্নি, আপনাকে ধন্যবাদ। দেশ টিভির অসংখ্য দর্শকবৃন্দকে। আমার সাথে রয়েছেন আবু হেনা রাজ্জাকি, উনি হয়তো বলবেন। আপনি শিক্ষকদের আন্দোলনের কথা বলেছেন পেনশন নিয়ে, আর শিক্ষার্থীদের কোটা নিয়ে আন্দোলনের কথা বলেছেন। জুলাই মাসে আন্দোলন হচ্ছে, আমি আমাদের আন্দোলনটা নিয়েই বলবো, পরে কোটা নিয়ে হয়তো আমি পরে বলবো। প্রথমত হলো যে আমরা 3.5 মাস, প্রায় 4 মাস আমরা আন্দোলন করছি। আমাদের যখন এবছর 13ই মার্চ হঠাৎ করে একটা আমরা প্রজ্ঞাপন পেলাম অর্থ মন্ত্রণালয় থেকে, যে স্বশাসিত স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রত্যয় পেনশন স্কিমের আওতায় আসতে হবে, আনা হবে। তৎক্ষণাৎ আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব হিসাবে আমরা একটি সভা করেছি। এর আগে একটা কথা বলতেই হচ্ছে যে গত বছর 17 আগস্ট যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 4টে স্কিম ঘোষণা করেছেন, যেটা সুরক্ষা, যেটা আপনার প্রগতি, যেটা সমতা, যেটা প্রবাস, সেখানে যারা যে জনগোষ্ঠীরা কখনোই আপনার পেনশন স্কিমে ছিল না তাদের জন্য, সেখানে প্রাইভেট চাকরি ছিল, সেখানে যারা গরিব হতদরিদ্র তাদের জন্য ছিল, যারা বিদেশে থাকে তাদের জন্য, যারা গৃহবধূ, অর্থাৎ সবাইকে সংরক্ষিত করার জন্য পেনশন স্কিমটা করেছে। এটাকে আমরাও স্বাগত জানিয়েছি। কিন্তু সরকারি চাকরিজীবী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আমাদের ব্যাপারে কিছু বলা হয় নাই। তখন 13ই মার্চের যখন এই ঘটনাটি আসলো, তখন আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমাদের 2015 সালে যখন জাতীয় বেতন স্কেল করা হলো, তখনও কিন্তু আমাদের প্রতিনিধি সেই কমিটিতে ছিল। কিন্তু আমাদের এই যে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের স্টেক হোল্ডাররা, আমাদের তো 2-4 জন প্রতিনিধি তো রাখা উচিত ছিল। অ্যাটলিস্ট একজন প্রতিনিধি তো আমাদের থাকা উচিত ছিল, যে আমাদের এই যে পেনশন স্কিমটা আমাদের জন্য করা হচ্ছে, সুযোগ সুবিধা কী ওনারা করলো। এরপর আমরা কি করলাম, আমরা আলোচনা করে আমরা প্রথম ফেডারেশন থেকে বিবৃতি দিলাম, পরে একযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 31টি বিশ্ববিদ্যালয় এটার সপক্ষে বিবৃতি দিয়েছে, এবং আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে দেখা করেছি। সরকার যে ধরনের নীতি গ্রহণ করলো, সেই নীতি আসলে কোনো ধরনের আলোচনা ছাড়াই গ্রহণ করলো কি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে? কোনো আলোচনা না, আমাদের সাথে এটা নিয়ে কোনো আলোচনা করেন নাই। এবং আমাদের 3.5 মাস পর আমরা পর্যায়ক্রমে কিন্তু কর্মসূচিগুলো দিয়েছি। আমরা সিগনেচার কালেকশন করেছি, আমরা শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা সচিবের সাথেও দেখা করেছি, আমরা সাংবাদিক সম্মেলন করেছি। তার পরবর্তীতে আমরা প্রতীকী 2 ঘন্টা কর্মবিরতি করেছি, অর্ধবেলা করেছি। তারপর আমরা 1 জুলাই থেকে লাগাতার কর্মসূচি করে আসছি। সেটা হয়তো বা শিক্ষার্থীরা বা কোটা আন্দোলনকারীরা 1 জুলাই দিয়েছে, কোনো কারণে আমাদের সাথে ওটা মিলে গেছে, কিন্তু ওদের সাথে আমাদের এই নিয়ে কোনো আলোচনা হয় নাই। কারণ ওটা ছাত্রদের ব্যাপার, শিক্ষার্থীদের ব্যাপার, এটা তো শিক্ষকদের ব্যাপার। আমাদেরটা তো আমরা পূর্বেই বলেছি যে 13ই মার্চের পর থেকে আমরা বলছি যে আমরা 1 জুলাই থেকে, যেহেতু প্রত্যেক স্কিমটা চালু হবে 1 জুলাই থেকে, আমরা কিন্তু আন্দোলনে যাবো। এটা তো আমরা পূর্বেই বলেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে তখন কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা হয়। হঠাৎ করে দেখলাম যে 1 জুলাই আমরা যে বিষয় নিয়ে প্রত্যাহার করার জন্য বলেছি প্রত্যয় স্কিম, সেখানে আমাদের বয়সসীমা দেওয়া হলো 65। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বয়সসীমা পাবলিক বিশ্ববিদ্যালয়ের 65 বছর। তারপরে আমাদের শিক্ষকরা অর্জিত ছুটি 18 মাসের একটা ছুটি পেয়ে থাকেন, সেটাও একটা ব্যাপার। তারপর আরেকটি হলো যে আপনার চাকরির প্রমোশন, প্রতিটা চাকরিতে নতুন লেকচারার একরকম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এবং এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে যোগদান করলে সেটা নতুন চাকরি। কিন্তু দেখেন,
1 জুলাই একটা প্রেস নোটের মতো ওনারা দিয়ে দিল যে না এটা সংস্কার হবে, এটা ঠিক আছে, ওটা ঠিক করা হবে, এটা ঠিক করা হবে, এটা ঠিক করা হবে। তাহলে আপনারা এতদিন ঘুমিয়েছিলেন? আপনারা কেন এতদিন পর্যন্ত আমরা আন্দোলনে যাওয়ার পর আপনারা 3টা সংশোধনী আনলেন? এটাই আমাদের খুব দুঃখ যে আপনারা আমাদের সাথে আলোচনা করলে, আলোচনার টেবিলে থাকলে। শিক্ষকরা যারা আন্দোলন করছেন তারা কি আসলে সরকারের সাথে আলোচনা করবার জন্য সরকারকে আহ্বান জানিয়েছিলেন কিনা? না, সরকারের পক্ষ থেকে তো আহ্বান জানানোর ব্যাপারটা তো সরকার কথা বলবে। যেমন আমি ফেডারেশনের মহাসচিব হিসাবে আমাদের মাননীয় সড়ক যোগাযোগ সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় নেতা ওবায়দুল কাদের এমপি সাহেবের সাথে আমার কথা হয়েছে, বললে যে না ঠিক আছে আমাদের সাথে এটা বসার কথা ছিল। আজকেও জনাব ওবায়দুল কাদের বলেছেন যে খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার পুরো বিষয়টি এবং কোনোভাবে যাতে আসলে রাজনীতিকরণ না করা হয় এই আন্দোলনগুলোকে। এখানে আমাদের অধিকার আদায়ের সংগ্রাম, এখানে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নই। এমনকি আমাদেরকে কোথাও কোথাও কালার করার চেষ্টা করা হচ্ছে। আমাদের নেতৃত্বে যারা আছে সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। আমার মাননীয় প্রধানমন্ত্রী 2042 সালে যে স্মার্ট বাংলাদেশ গড়বে তার সারথি আমরা। তো সুতরাং আমাদের আন্দোলন নিয়ে যে কেউ কথা বলে এটা খুব দুঃখজনক। আমাদেরকে অনেকে দেখি যে আমাদের সমর্থন দেয়, ওনাদের ব্যাপার সমর্থন দিল কি না দিল, কিন্তু আমরা আমাদের দাবি নিয়ে আমরা সংগ্রাম করছি। একদিকে যখন আসলে শিক্ষকরা আন্দোলন করছেন, অপরদিকে আবার কোটার বাতিলের দাবিতে শিক্ষার্থীদেরকে আমরা আন্দোলন করতে দেখছি। অ্যাডভোকেট আবহিনা রাজা কি নানা কোটায় আসলে ক্ষতবিক্ষত চাকরি প্রার্থীরা তারা এটি বলতে চাইছেন, বিশেষ করে তারা বলার চেষ্টা করছেন যে আসলে তারা কোটার ভিত্তিতে নয় মেধার ভিত্তিতে চাকরি পেতে চান। আবার একই সময়ে পুরো বিষয়টি এখনো আদালতের আওতাধীন আছে। সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে ধৈর্য নেওয়া দরকার আছে, কিংবা এখন আসলে যে অবস্থায় পুরো বিষয়টি আছে এই মুহূর্তে আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না। আসলে কি প্রয়োজন? আমি এখন কি কোটা নিয়ে বলবো না শিক্ষকদের এটি নিয়ে বলবো? শিক্ষার্থীদের কোটার, শিক্ষার্থীদের কোটা নিয়ে যদি আপনি আমাকে বলতে বলেন, প্রথম প্রশ্ন হলো যে কোটা বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হল 2018 সালে, এবং সেটা কিন্তু নর্মাল করছে হয় নাই, আন্দোলনের মাধ্যমে ছাত্ররা মাঠে নামছে এবং আন্দোলন করছে। আন্দোলনের ভিত্তিতে কোটা প্রথা বাতিল হয়েছে। তারা চাচ্ছিল সংস্কার, কোটা বাতিল চায় নাই, সংস্কার। সংস্কার করা আর বাতিল করা কিন্তু এক না, কিন্তু তখন সরকার একচোটে সমস্ত কোটা বাতিল করে দিল। ভালো কথা, বাতিল করে দেন। বাতিল করার পর আমি একটা জিনিস মার্ক করলাম, মাঠে কিন্তু কেউ নামে নাই। এই যে কোটা বাতিল করে দিল, মাঠে কি কেউ নামছিল যে আমরা এই কোটা পুনর্বহাল করেন? কেউ নামে নাই। অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতিপুতি কেউ নামে নাই, নারী পক্ষ থেকে কেউ নামে নাই, প্রতিবন্ধীর পক্ষ থেকে কেউ নামে নাই, জেলা কোটার পক্ষ কেউ নামে নাই। তার মানে এখানে দুটো দিক। একটা হলো বাংলাদেশে আমি বিশেষ করে 2014 সালের পর থেকে দেখতেছি সরকারের সিদ্ধান্তের বাইরে কেউ নামতে পারে না, এবং এই কোটা যারা বাতিল চাইছে তাদের পক্ষে গেছে। শুধু তাই না, বাতিল করছে এবং আমি মনে করি মেনে নিছে। কেন মেনে নিছে? এই 18 প্রজ্ঞাপন জারি করার পর 3টা বিসিএস হয়েছে, 41, 42, 43, 3টার 43তম 3টা বিসিএস যেহেতু হয়েছে কোটা বাতিল করার পর, তার মানে এইটা মেনে নিছে সবাই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি 21 সালে কেন আমরা হঠাৎ করে ইয়েতে চলে গেলাম কোর্টে, এটা ইয়ের মাধ্যমে, কি রিটের মাধ্যমে? যদি কেউ এটা বিক্ষুব্ধ হইতো বা ক্ষুব্ধ হইতো ওই প্রজ্ঞাপনের মানে বাতিল করার পরে, তাহলে সেই সময় কেন যায় নাই? ওই সময় কেন গেল? মানে 21 সালে কেন মাঝখানে এই পিরিয়ডটা গেল? আচ্ছা ঠিক আছে, 21 সালে কি বলা হইলো? মুক্তিযোদ্ধার কোটা, আংশিক কোটাকে পুনর্বহাল করার কথা বলো, যেটা মুক্তিযোদ্ধার কোটা। তখন তারা চেম্বার জজে গেল, যারা বিক্ষুব্ধ হইল। চেম্বার জজ বললো এটা ফুল বেঞ্চে নিয়ে যাবেন। ফুল বেঞ্চে আসলো, ফুল বেঞ্চে আসার পর 4 সাথে একটা কথা বলা হইলো সেখানে কি যে পুরা মানে ফুল আপিল ফাইল করা হোক, রেগুলার আপিল ফাইল করা হোক। তখন অ্যাটর্নি জেনারেল বলছে আমরা আপিল করব, কিন্তু আমরা তো জাজমেন্ট পাইনি। কয় জাজমেন্ট পেয়ে যাবেন। প্রশ্ন হচ্ছে এই, আপনি যদি মনে করেন যে আপিল হওয়ার পর আপিল হবে কিংবা এই প্রত্যাশার উপরে যদি নিম্ন আদালত হাইকোর্ট যে জাজমেন্টটা দিল সেটা যদি বহাল থাকে, এখন যদি আপিল আরো 6 মাসে না হয়, আরো 1 বছরে না হয়, তাহলে না তাহলে চালু থাকলো কোনটা? কোটা পুনর্বহাল হয়ে গেল। এখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এবং ওইখানে আরও কিছু কথা হয়েছে, কথার পিঠে কথা আসে। আমাদের মাননীয় চিফ জাস্টিস বলছিলেন যে বাইরে যে আন্দোলন করে কি কোর্টের রায় পাল্টানো যাবে, এই চিন্তা করছেন আপনারা, এরকম একটা কথা আসছে, নিশ্চয়ই আপনি জানেন। আমি
এইটা বলবো না যে আন্দোলনের মাধ্যমে চাপ দিয়ে বিচার পাল্টানো যায়, এইটা আমি বিশ্বাস করি না। মানে বাংলাদেশের বিচারপতির প্রতি আমার এইটুক সম্মান বা শ্রদ্ধা আছে। কিন্তু আমি একটু যদি পিছনে যাই, আমরা দেখছিলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে যখন কাদের মোল্লাকে জাজমেন্টের পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইল, এবং সেই আইনটাই ছিল আসামি পক্ষ আপিল করতে পারবে কিন্তু সরকার পক্ষ নয়, তাহলে তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকলো। ঠিক তখন মাঠে এক সরকার নামলেন শাহবাগ মোড়ে, সেই সরকারকে ইমরান ঈদ সরকার ডাক্তার, এবং তাদের দাবি ছিল শাহবাগে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। আইনে কাভার হইল না। না হওয়ায় কি হলো, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের আনিসুল হক আইনমন্ত্রী বললেন কি যে এখনো আইনটাকে প্রয়োজনে সংশোধন করে এটার করা যায়। তারপরে কিন্তু সেই আইনটা সংশোধন হয়ে গেল, এবং সংশোধন হওয়ার পর কি হলো, সরকার পক্ষ আপিল করতে পারবে, এবং সরকার পক্ষ যখন আপিল করলো তারপরে সেই কাদের মোল্লার মৃত্যুদণ্ড হইল। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বলছি না এই চাপে আদালতের পরিবর্তন হয়েছে, কিন্তু ইমরানের সরকার আর ক্ষমতাসীন সরকার এই দুইয়ের যোগফলে এসে গেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন। তারপরে দেখা গেল কাকতালীয়ভাবে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টটাও মিলে গেল, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তখন কিন্তু মাঠে আন্দোলন হয়েছিল এই আইনের বিরুদ্ধে, এই আদালতের জাজমেন্টের বিরুদ্ধে হয়েছিল, সেই নজির বাংলাদেশে আছে। আমি আইনের পরিবর্তন পর্যন্ত হইতে দেখেছি এই আন্দোলন। এখানে একটি প্রশ্ন থেকে যায় ডক্টর নিজামুল হক ভাইয়া, তাহলে কি আসলে এই যেটি বলছিলেন আমাদেরকে অ্যাডভোকেট আবু রাজা, কি বারবার কিন্তু আমরা পরিবর্তন হতে দেখছি, সরকারের নীতি নির্ধারণের যে সিদ্ধান্তগুলো আছে সেগুলোকেও পরিবর্তন হতে দেখছি, তার মানে কি আসলে সরকার তাদের সুযোগ সুবিধা মতো সিদ্ধান্ত নিচ্ছে, তাদের সুযোগ সুবিধা মতো নীতিগুলো পরিবর্তন করছে? না, আসলে আপনাদের কোটা নিয়ে কথা বলেছেন, আমি মনে করি এটা যেহেতু এটা আইনি প্রক্রিয়া আছে, সেখানে খুব বেশি কমেন্ট করার আমার সুযোগ নেই। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, যে এখানে যৌক্তিকভাবে এটা আমি মনে করি যে একটা সমাধান হওয়া উচিত। যেমন আমাদের জেন্ডারের সমতা হওয়া উচিত, আমাদের নৃগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধারাও জাতির জন্য অনেক কিছু, তাদেরও একটা থাকা উচিত স্টেক হোল্ডার হিসেবে, তাদের প্রতিনিধিরা পর্যায়ক্রমে। এখানে অ্যাডভোকেট আবু রাজা একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে প্রথমে 2018 সালে যখন এই আন্দোলন শুরু হয়েছিল তখন এখানে এই কোটা পদ্ধতিকে সংশোধন করবার কথা বলা হয়েছিল, সংশোধন না করে আমরা পুরোপুরি বাতিল করে দিলাম, তাহলে আসলে আমরা সংশোধন কেন করলাম? না, উনি তো আসলে উনি আইনের লোক, তো উনি ওই যে চেম্বার জজ, তারপর ফুল জজ, অনেক কিছু উনি বলেছেন। তো আমি তো আসলে এই আইনি প্রক্রিয়ার মধ্যে আমি নেই। আমি যেটা বুঝি সহজ সরলভাবে যে আসলে মানে যেহেতু এটা এখন কোর্টে বিচারাধীন আছে এবং এটা রায় হবে, তবে এর আগে তো আমি আপনাকে বলেছি যে একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত যেহেতু ছাত্রদের দাবি। তবে সেক্ষেত্রে আমি যে যারা মুক্তিযুদ্ধে এই জাতির জন্য অবদান রেখেছেন তাদের তো জন্য তো একটা কিছু থাকা উচিত, সেটা সংস্কার যদি হয় সেভাবেই হওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু সংস্কার না হয় যখন আসলে পুরো বিষয়টিকে বারবার বাতিল হতে দেখছি আমরা, অ্যাডভোকেট আবু রাজা কি আবার আপনার কাছে আসতে চাই, যদি আবার আইনের যেহেতু এখনো আওতাধীন রয়েছে পুরো বিষয়টি, সেটি নিয়ে আমাদের আলোচনা করবার সুযোগ নেই, কিন্তু এরপর এই ধরনের সংবেদনশীল বিষয়গুলোর মধ্যে আমরা দেখছি যে রাজনীতিকেও ঢুকে দেওয়া হচ্ছে। খোদ ওবায়দুল কাদের বলেছেন যে বিএনপি আসলে কোনো না কোনোভাবে হয়তো ইন্ধন যোগাচ্ছে, এমনকি শিক্ষকদের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে ঘিরেও এটিও বলা হয়েছে যে শিক্ষকরা শুধুমাত্র নিজেদের স্বার্থে এক হয়ে গেলেন, অন্য সময় তারা এক হতে পারছেন না। শুনেন, ওবায়দুল কাদের সাহেব একজন পার্টির মহাসচিব, একটা রেসপন্সিবল পজিশনে আছে। আমরা দেখছি আমাদের এখানে যারা মন্ত্রী তারা কি লাইনের কথা বলে, কেমন কথা বলে। আমি একটু পিছনে যদি যাই, আমাদের একজন কিন্তু বলছিল, যেমন ওবায়দুল কাদের সাহেব কয়েকদিন আগে বলছে আমাদের কি চায়না আমাদের উন্নয়নের বন্ধু, ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, আবার বলছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নাই, ইত্যাদি ইত্যাদি বলেন। আবার আমাদের বলছিল কি জানি মোমেন সাহেব, ভারতের সাথে বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক, পরবর্তীকালে কিন্তু মন্ত্রী আর থাকেন নাই। মানে এই ধরনের ফালতু মানে এই সমস্ত ডিপ্লোম্যাটিক ওয়ার্ডস পৃথিবীতে নাই, হইতে মন্ত্রী কিন্তু আর থাকে নাই। এত সুন্দর কথা কইছে কিন্তু মন্ত্রী আর থাকে নাই। আপনি এখন আন্দোলনটাই যদি আমি আসি, কোটা আন্দোলন ছাত্ররা যে আন্দোলন করতেছে এবং অ্যাটর্নি জেনারেল বললো তারা আপিল করবে। আপনি কথাটা বোঝার চেষ্টা করেন, অ্যাটর্নি জেনারেল যখন বলছে আপিল করবে তার মানে কি? হাইকোর্টের জাজমেন্টটা অ্যাটর্নি জেনারেল মানে নাই, আপিল করবেন কেন? তা না হলে উনি যখন আপিল করবেন তার মানে হচ্ছে হাইকোর্টের জাজমেন্টের বিরুদ্ধে তার বক্তব্য আছে, আর হাইকোর্ট জাজমেন্টের বিরুদ্ধে বক্তব্য দিল ছাত্রদের আন্দোলন। তাহলে ছাত্রদের আন্দোলনের সাথে অ্যাটর্নি জেনারেল মিলে গেছেন, তারপরে এত কিছু কেন? 1 নম্বর। আর 2 নম্বর, আমরা নর্মাল কোর্সে দেখছি যে শুনেন, আপনি যদি রোগ ডায়াগনোসিস করতে পারেন যে কোথায় তার প্রবলেম এবং সেখানে যদি একটা ডোজ দেওয়া যায় তাহলে কিন্তু রোগটা ভালো হয়ে যায়। কিন্তু ওই প্রপার ডোজটা না যদি এদিক সেদিক ঘোরেন তাহলে তো প্রবলেম। যেমন এই যে দেশে যদি শীত আসে তাহলে শীত আমি তো টেরই পাবো, কিন্তু বলতে হবে না। এখন আপনি ছাত্রদের আন্দোলনটা কেন রয়েছে মাঠে, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আদালতের নিয়ম কি, আপনি আদালতে গেলে একটা লোক যাইতে হবে উদ্দেশ্য প্রণোদিতভাবে যায় কি না, এটা বিবেচনায় নিতে হবে। 2 নম্বর,
ক্লিন হাতে যেতে হবে, আদালতে যেতে হবে একদম পরিষ্কার হাতে। নিশ্চয়ই। আর তৃতীয় হইল আপনি পারিপার্শ্বিক অবস্থা আদালতকে বিবেচনায় নিতে হবে। আপনি একটা দেশে যখন ঘটনা ঘটে কোনটার পরিপ্রেক্ষিতে কি হয় সেই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিতে হয়। যেমন 28 অক্টোবর আন্দোলন হইলো, আদালত যখন এটা নিয়ে কিছু মামলা করতে যাবে এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিবে। একইভাবে ছাত্ররা যে আন্দোলন করতেছে সমস্ত সার্বিক পরিস্থিতি যদি বিবেচনায় নেয় তাহলে এটা একটা সেন্সিটিভ ইস্যু। এবং সেক্ষেত্রে যদি আজকের মাননীয় প্রধান বিচারপতি কিংবা অ্যাটর্নি জেনারেল কিংবা সরকার, নির্বাহী বিভাগের সরকার প্রধান যদি মনে করেন যে এইটা নিয়ে আমরা ত্বরান্বিত করতে চাই না, আমি মনে করি এটা একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রধান বিচারপতি বলেছেন হাইকোর্টকে আন্দোলন দেখে বিচার করবেন। আমি সেখানেই তো যাচ্ছি, হাইকোর্টে আন্দোলন দেখে। তাহলে আমি তো আপনাকে একটু আগে বললাম এই কাদের মোল্লারটা কি হয়েছিল, সেখানে কিন্তু নতুন আইন বানানো হয়েছে, শাহবাগে আন্দোলন করে নতুন আইন বানানো হয়েছে। এই দেশে খালি আইনের দোহাই দেয়। ইন্ডেমনিটি অধ্যাদেশ ছিল বঙ্গবন্ধু হত্যা যাওয়ার পর, এই ইন্ডেমনিটি অধ্যাদেশ যেটা বল সেটাও তো আইন, সেই আইনটা ভাঙা হয়েছে না। আবার যদি বলেন আপনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট ছিল, ওই যে আটক রাখতে বিনামে, সেই আইন ভাঙা হয়েছে না। আপনি আইন পরিবর্তনশীল, মানুষের দাবির ভিত্তিতে আইন হয়। এবং এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন যদি মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, অ্যাটর্নি জেনারেল বলেন তুমি 1 মাসের মধ্যে আপিল করো, 1 মাসের মধ্যে রেজাল্ট নাও, 1 মাসের মধ্যে সিদ্ধান্ত, ঠিক 1 মাসের জন্য যদি বলা হয় কালকে সকালে ফাইল করে বলুক না আমরা আপিল নিলাম। সরকারের সদিচ্ছা থাকলে আসলে আমি নিশ্চিত সদিচ্ছা নাই, আন্দোলনটা জিয়ে রাখছে। কেন বলি, শুধু কোর্টে গিয়ে বলে ওকে আমরা শুনবো, ইন 5 days বা 7 days শুনে জাজমেন্ট দিয়ে দিব, আপাতত স্টে থাকুক হাইকোর্টের জাজমেন্টটা, প্রত্যেকটা লোক ঘরে ঢুকবে। আমি তো মনে করি সরকার এটাকে জিয়ে রাখছে এবং সরকার সুকৌশলে এটাকে কোর্টে পাঠিয়েছে। কেন, যিনি রিট করছেন আমি মনে করি সেও ক্লিন না, আর যারা আন্দোলন করতে না নেতৃত্ব তারাও ক্লিন না। নাহলে এই সরকারের আমলে দেখি নাই যে রাস্তায় আন্দোলন করে থাকে এইভাবে, পুলিশ ব্যারিকেড পর্যন্ত তারা ভেঙে চলে গেছে। এবং আমরা শুনি কি শান্তিপূর্ণ আন্দোলন, এখনো বলছে যদি আন্দোলন শান্তিপূর্ণ হয় ডেইলি চলতে থাকুক। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সরকার আসলে অনেকটাই ইচ্ছাকৃতভাবে আন্দোলনগুলোকে জিইয়ে রাখছে কিনা, কিংবা সরকার সদিচ্ছার অভাব আছে কিনা? আপনাদের সাথে যেমন আসলে সরকার উচ্চ পর্যায়ে এক ধরনের বৈঠক হবার কথা ছিল, সেটিও আমরা দেখলাম ভণ্ডুল হয়ে গেছে। সেখানে আসলে না, ভণ্ডুল হয় নাই। আমাদের সাথে আমরা আশা করছি আমাদের সাথে ওটা স্থগিত করা হয়েছে। আমাদের সাথে আলোচনাটা অবশ্যই হবে, এমন হওয়া উচিত আমি মনে করি। আর শিক্ষার্থীদের ব্যাপারে তো আমি যেটা রাজ্জাকি ভাই তো অনেকভাবে আইনের ব্যাখ্যা দিয়ে অনেক কথা বলেছেন, এটা একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। আর মুক্তিযোদ্ধাদের সন্তানদের বা ওদের ধারাবাহিকভাবে একটা দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে ওদের জন্য তো না দ্বিমত নাই। হ্যাঁ, সংস্কার করলে আমার মনে হয় যে আমি মহিলাদের আমি অনগ্রসর জনগোষ্ঠীর কথা বলেছি, জেন্ডার সমতার কথা বলেছি, মুক্তিযোদ্ধার সন্তানদের কথা বলেছি, প্রতিবন্ধী মানে যাই হোক আছে আমাদের, এটা আমার মনে করলে আমার মনে একটা সমাধান হয়ে যাবে। আর সরকার কেন টিকিয়ে রাখবে, সরকার কেন ছাত্রদের, এটা তো সরকারের কাজ না। সরকার তো একটা শান্তিপূর্ণ বই একটা চালাচ্ছে। যখন আসলে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত প্রায় অচল হয়ে পড়লো, একই সময় আমরা এটিও দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আসলে সেশন জটের মতো পুরো বিষয়টিকে নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। সেক্ষেত্রে আসলে শিক্ষকরা নতুন করে তাদের আন্দোলন নিয়ে কিছু ভাবছেন কিনা, আমি উত্তর নিব। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। ডক্টর নিজামুল হক ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশ সার্বজনীন পেনশন সহ সরকার নানা পদক্ষেপে প্রশংসা করেছেন দীর্ঘদিন, আমরা সেটি দেখেছি, কিন্তু তারা নিজেরাই সার্বজনীন পেনশন স্কিমের আওতাধীন হতে চাইছেন না। এই ধরনের তির্যক প্রশ্ন শিক্ষকদের দিকে তোলা হচ্ছে। এই ক্ষেত্রে আসলে সব শিক্ষকরা দল মত নির্বিশেষে সবাই এক হয়ে গেলেন, সেটি কি আসলে শুধু নিজেদের স্বার্থে? দেখেন, আমরা সার্বজনীন হলে সবার জন্য হবে। আমরা এই যে আগামী বছর সরকারি কর্মকর্তাদের জন্য সেবক আসবে, সরকারি কর্মকর্তারা যেখানে ছিল আমরা তো সেখানে ছিলাম। এখন হঠাৎ করে আপনি আমাদের সাথে আলাপ আলোচনা নেই, আমাদের কোনো স্টেক হোল্ডার নেই, আমাদের সাথে কোনো সভা নেই। 2015 সালে জাতীয় বেতন স্কেলেও কিন্তু আমাদের প্রতিনিধি ছিল, ওখানেও কিন্তু এই যে সরকারের ভিতরে অ্যাক্টিভ গ্রুপ স্বার্থান্বেষী মহলে বলবো ওর ভিতরের থেকে কিন্তু ওই কাজটি করেছে, আমাদেরকে একধাপ নামিয়ে দিয়েছেন, অবলম্বন করা হয়েছিল। তখন আমরা কিন্তু আন্দোলন করেছি, শিক্ষক 6 মাস কিন্তু আমরা তখন আন্দোলন করেছি। তখন 6 দিন আমরা কিন্তু কর্মবিরতি পালন করার পর মাননীয় প্রধানমন্ত্রী ফিটা উৎসবের মাধ্যমে কিন্তু সেটা সমাধান করেছে। সমাধান করার পর সেখানে কথা হয়েছে যে শিক্ষকদেরকে সুপার গ্রেড অর্থাৎ সিনিয়র সচিব পদমর্যাদার যে জায়গাটি, সেখানে 6টা পদ দেওয়া। একটা কমিটি করা হয়েছে, বর্ষিয়ার নেতা আমির হোসেন আমু সাহেব এটার আহ্বায়ক,
জনাব তোফায়েল আহমদ এমপি, যিনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, আমু সাহেব শিল্পমন্ত্রী ছিলেন, আমাদের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আবুল মালাল মুহিত, এমনকি আমাদের পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব ছিলেন, যিনি এখন এমপি, উনি তখন আপনার অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। আমাদের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেব, উনিও শিক্ষকদের নেতা ছিলেন, উনিও এই কমিটির সদস্য। ফরিদউদ্দিন আহমেদ আপনার যে শাহজালাল ইউনিভার্সিটির শিক্ষক উপাচার্য, উনিও কমিটির সদস্য। একটা সভা হয়েছে, সে সভাটির পর আর আমাদের কোনো সভা হয়নি। এমনকি চ্যানেল আইতে মান্নান সাহেব আমার সাথে একই বৈঠকে এই কয়দিন আগে, এক সপ্তাহ আগে আমরা চ্যানেল আইতে এই শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে যখন কথা হচ্ছিল, উনি স্বীকার করেছেন আমি ওই কমিটির সদস্য ছিলাম, একটা সভা হয়েছে। তাহলে আমাদের শিক্ষকদেরকে আমাদের আত্মমর্যাদার লড়াই, যেখানে আমাদের যে 6টা সুপার গ্রেড পদটা আপনারা দিলেন না কেন? 9 বছর আমরা সেটার জন্য অপেক্ষা করেছি। এখন এসে আপনারা প্রত্যয় দিয়েছেন। প্রত্যয়ের ডিফারেন্সগুলো কি জানেন? যেমন আমি 75 বছর বয়স, যখন আমার বয়স হবে তখন কিন্তু আমার স্পাউস কোনো পেনশন পাবে না, কারণ স্পাউসদের জন্য ধরা হয়েছে 75 বছর পর্যন্ত। অর্থাৎ আমি 60 বছরে যদি মারা যাই আমার স্পাউস 15 বছর পাবে, আমি যদি 70-এ মারা যাই আমার স্পাউস 5 বছর পাবে, আমি 75-এ মারা গেলে আমিও মারা গেছি, আমার স্পাউসও আর নাই। তো এতদিন ছিল এটা সব মানে আমৃত্যু। তো এই জিনিসটাকে তারপর নিজেদের স্বার্থ না, আমি আপনাকে বলি স্বার্থ তো সবাই সবাইটা দেখে, আমরা দেশকে কন্ট্রিবিউট করছি না। জি অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতন এত বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব শাটডাউন অবস্থায় আছে, শিক্ষার্থীরা এক ধরনের শঙ্কায় আছেন। অ্যাডভোকেট আবহানা রাজা, কি তার মানে যে সেশন জট আসলে আমরা সব সময় শুনে থাকি বাংলাদেশে, শিক্ষকরা সেই কথাগুলো কি ভাবছেন না? আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলি, আমরা এককালীন 81 লক্ষ টাকা পেতাম, সেটাও কিন্তু প্রত্যেক স্কিমে নেই। বিষয়টা হচ্ছে যে আপনি দেশ চালান, যেই চালান, আমি চালাই, আপনি চালান, XYZ চালান, আপনাকে দেশটা নিয়ে ভাবতে হবে যে কিসের থেকে কি হয়। আপনি এমনি বাংলাদেশের শিক্ষার মান কোথায় গেছে আমরা জানি, বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির মান কোথায় গেছে জানি। আমি জানি উনি আমার সাথে একমত হইলেও টিভিতে বলতে পারবেন না, উনি সরকারি ঘরানার লোক, এই জন্য আমরা অনেক তলায় গেছি। এই সমস্ত পরিস্থিতিতে এখন শিক্ষা ব্যবস্থা আরও খারাপ হচ্ছে। প্রশ্নটা আমি একটু আগে যেখানে বলছি, শুধুমাত্র একটা সিদ্ধান্ত যে আমরা 1 মাসের মধ্যে মামলাটা করে ফেলবো, এই পর্যন্ত স্থগিত থাকুক, তাহলে কিন্তু হয়ে যায় না। এই যে আন্দোলনটা দেখতেছি, আসেন এবার সার্বজনীন স্কিম যেটা প্রথম আমি বলি আপনাকে, এইটা প্রথমত সিদ্ধান্ত নয়েছে সরকারি চাকরিজীবী ব্যতীত, মানে তাদের দরকার নাই। আবার বোঝানো হচ্ছে বয়স যাদের 18 বছরের বেশি হলেই সে অনলাইনে আবেদন করতে পারবে, দিয়ে ওই যে কি NID। প্রবাসের ক্ষেত্রে কি, প্রবাসী যারা, তার যদি NID না থাকে তুমি পাসপোর্ট দিয়ে করতে পারবেন, আপনি অন্তর্ভুক্ত হইতে পারবেন। উনি বাকিটা সব বলছে। আমার কথাটা সিম্পল, এটা যদি লাভজনক হয়, জনগণের উপকারের জন্য হয়, সবার ভালোর জন্য হয়, এটা নিয়ে তো কথা হচ্ছে কেন? দেশের কেউ বোঝে না লাভজনক না অলাভজনক। আর আমরা না হয় গরু ছাগল বুঝলাম না, সচিবরা বুঝেন না, ওই বড় বড় আমলারা বুঝেন না, তো তাগরে এটার বাইরে রাখলেন কেন? তারা নিজেরা অন্তর্ভুক্ত হইলেন না কেন হইলেন না? তাদের কাছে তারা যদি অন্তর্ভুক্ত হইতে চাইতো সরকার নিষেধ করতো? আচ্ছা, এইবার আসেন 6টা স্কিমে চালু হবে, 4টা বোধহয় হয়েছে চালু অলরেডি। প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা। আর একটা চালু হবে পয়লা জুলাই থেকে অলরেডি চালু হবে। এবং এগুলো আপনি খাতগুলো শুধু দেখেন, আপনি হিসাব করেন, এখানে সর্বোচ্চ চাঁদা আছে 10,000, সর্বনিম্ন আছে 500। সর্বনিম্ন 500 কাদের? যাদেরকে ধরা হইতেছে দারিদ্র্য সীমার নিচে স্বল্প আয়ের মানুষ। শুধু যদি স্বল্প আয়ের মানুষেরটা ধরেন আপনি, যে 9 কোটি ভোটার, মানে ভোটারের তো 18 বছর বয়স লাগে, তাহলে আমি ধরে নিলাম 9 কোটি লোক আছে এই দেশে যারা এইটার আওতায় আসবে পর্যায়ক্রমে। এখন তো সুকৌশলে ইউনিভার্সিটি টিচারদেরকে রাখছে, শুধুমাত্র যদি 500 টাকার স্কিম নেয় 9 কোটি লোকের কাছ থেকে, মাসে আসে 4,500 কোটি টাকা। এক মাসে 4,500 কোটি টাকা 500 টাকার ভিত্তিতে। কথাটা আমি কেন আনলাম, এই সার্বজনীন স্কিম এত ভালো একটা কাজ সরকার 16 বছর যাবৎ লুকায় রাখছে, এত ভালো কাজ। কারণ এটা ওনার 2008 সালের যে ইশতেহার ছিল, নির্বাচন ইশতেহার, সেখানে এই কথাটা ছিল। 2024-এর নির্বাচন ইশতেহার এটা ছিল না, মানে 23-এ যে ইশতেহারটা দিছে ছিল না, ছিল 2008-এ। এত ভালো কাজ এত গোপন থাকলো কেন? এতদিন কার্যকর হইল না কেন? আমি সেই জায়গায় যাব, যাইতে সরকারের সদিচ্ছা আসলে কতখানি আছে? সদিচ্ছা নয়, আপনি চেষ্টা বুঝেন বইলেনই। তারপরে আপনি আমাকে বলেন যে এখন যদি আপনি বলেন সরকারের বাধ্যতামূলক করবে কেমনে, সেখানেও সরকারের কায়দা আছে। যদি সরকার ক্ষমতায় পাকাপোক্তভাবে থাকে ইনশাআল্লাহ তাআলা কার্যকর করতে পারবে। কীভাবে জানেন? করোনা সূত্রে।
করোনা কার্যকর করছে কেমনে জানেন? করোনায় কি বলছে? মাস্ক ছাড়া তুমি কথা বলতে পারো না, মাস্ক বেচছে। অনলাইনে ক্লাস হবে, মোবাইল সবাই কিনতে হবে, বাপ মা খাইয়া না খাইয়া 6 মাসে 10 বছরের মোবাইল বিক্রি করছে চায়না। ভ্যাকসিন নিবা না, স্কুলে ভর্তি হতে গেলে সনদ লাগবে, প্লেনে উঠতে গেলে সনদ লাগবে। কালকে যদি সরকার বইলে দেয় যার বয়স 18 সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে ওই নিবন্ধন লাগবে, তাতেও মানে কায়দা করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এটা করবেন উনি যদি ক্ষমতায় থাকেন। কেন করবে সেটা বলে দিচ্ছি আপনাকে। ঘুরে ফিরে এখানে টাকা ছাড়া আমি আর কিচ্ছু দেখি না, কারণ 500 টাকাটাই বলছি 4,500 কোটি টাকা মাসে আসে। আপনি বলেন যে সরকার 14,000 কোটি টাকা, সম্প্রতি 4টা কোম্পানি 14,000 কোটি টাকা ঋণ খেলাপি হওয়ার পর তাদের 6,000 কোটি টাকা ইন্টারেস্ট হয়েছে। ঋণ খেলাপি মানে 14,000 কোটি টাকা সহ যদি দিয়ে দিত যে ভাই সুদ দিতে পারতেছি না, আসলটা দেই, তাইলে মাফ করুক। আসল কিন্তু কালেক্ট হয় নাই, কিন্তু সুদ মওকুফ। আমি একটু ডক্টর নিজামুল হক আপনার কাছে আসতে চাই। শিক্ষকরা তাদের আন্দোলনের জন্য বলছিলেন যে সরকারের ভেতর থেকে সরকারকেই ভুল বোঝানো হচ্ছে, এরকম একটা অভিযোগ করেছেন শিক্ষকরা। যে কথা অ্যাডভোকেট আবু রাজাকি বলেছেন যে সরকার নিজেদের স্বার্থে আসলে এই ধরনের আন্দোলনগুলোকে সুযোগ করে দিচ্ছে, তাহলে কি শিক্ষকদের আন্দোলনও কি সেরকম পথেই হাঁটছে? উনি যেটা বলেছে, উনি ওনার বক্তব্য দিয়েছে। আমি বলছি সরকারের ভিতরে থেকে একটা গ্রুপ যারা নীতি নির্ধারক না, কিন্তু তারা নির্ধারকের ভূমিকা পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা বুঝিয়েছেন 2015 সালে, এবং এবছরও একইভাবে বোঝানে আজকে কিন্তু আমরা আমাদেরকে আন্দোলন নামতে হয়েছে। আমরা তখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের যৌক্তিকতা তুলে ধরতে পারবো। অবশ্যই প্রশ্ন করি আমি। জি বলুন। প্রশ্নটা হলো এরকম, এটা তো সরকার করতে সরকারের লাভের, মানে আপনাদের লাভের জন্য, আপনার আমার সবার। আমাদের লাভকে আমরা বুঝি না। না, প্রথম কথা হলো আপনারা কি সেটা লাভজনক আপনাদের জন্য বলে অ্যাকসেপ্ট করছেন? এক নম্বর। জি। দ্বিতীয় প্রশ্ন, আমরা তো একটা মানে আমরা প্রত্যেক স্কিমে থাকবো না, প্রত্যেক স্কিম খারাপ আমরা এটা বলতে চাই না। না শিক্ষকরা প্রত্যেক স্কিমের আওতাধীন থাকবে। দ্বিতীয় লাভজনক যখন হবেই, তাহলে ভাই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারী এর আওতায় নিজেরা আসলো না কেন, বা আসার জন্য 12 লক্ষ সরকারি কর্মী, 12 লক্ষ। সহজভাবে আমি যদি বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা শিক্ষক হতে চান, সরকারি চাকরি হিসেবেও বিষয়টিকে দেখতে চান, এবং সুপার গ্রেডও চান, এবং কোনো না কোনোভাবে হয়তো রাজনীতিও করতে চান। যে সবকিছু আসলে একসাথে সম্ভব কিনা, আমি এই প্রশ্নের জায়গাটিতে আসবো। আরেকটি বিরতির সময় হচ্ছে, দেশ সন্ধ্যায় আরও একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। ডক্টর নিজামুল হক ভাইয়া, নানান রকমের মতবাদ আসছে শিক্ষকদের এই কর্মসূচিকে ঘিরে। শিক্ষার্থীরা বলার চেষ্টা করছেন কার্যত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল হয়ে আছে, অর্থাৎ বড় একটি সেশন জটের সংখ্যা আছে। আবার অনেকে বলতে চাইছেন যে শিক্ষকরা শিক্ষক হতে চান, সরকারি চাকরির হিসাবেও দেখতে চান, সুপার গ্রেড চান, আবার কোনো না কোনোভাবে রাজনীতিবিদ হয়ে উঠতে চান। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় 40টি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা কর্মবিরতি পালন করছি। করোনার সময় যখন 2 বছর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, 1 বছর কার্যত আমরা তখন বিশেষ ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে আমরা কিন্তু সেটা পুষিয়ে দিয়েছি। আমরা গ্রীষ্মকালীন ছুটি নিই নাই, আমরা শীতকালীন ছুটি নিই নাই, আমাদের অনেকগুলো ছুটি ছিল, আমরা সব ক্যান্সেল করেছি শিক্ষার্থীদের স্বার্থে। এখন এই স্বার্থটা তো আমাদের নিজেদের, আর আমরা সরকারি চাকরিজীবী কেউ হতে চাই না। আমাদের 2008 সালের দিন বদলের সনদে বলা হয়েছিল যে শিক্ষকদেরকে স্বতন্ত্র বেতন স্কুল দিবে। পৃথিবীর সব দেশে আছে, উগান্ডাতে আছে, আপনার ইথিওপিয়াতে আছে, এই সমস্ত গরিব দেশ আফ্রিকার, এবং উন্নত দেশ ব্রাজিলও আছে। আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা, সেখানেও শিক্ষকরা কোনো স্বাধীনভাবে কাজ করে। একটা আপনার যে আমাদের সাথে যারা পরাজয় বরণ করছে একটা অকার্যকর রাষ্ট্র পাকিস্তানেও কিন্তু শিক্ষকদের স্বাধীনতা আছে, স্বাধীন শিক্ষা কমিশনের আওতায় কিন্তু শিক্ষকরা সুযোগ পাচ্ছেন। আমরা কিন্তু সেটা চাচ্ছি। আর সুপার গ্রেডটা তো 2015 সালে ওনারা একটা কমিটি করে দিয়েছে, সে কমিটির আলোকে হয়েছে। আর রাজনীতির কথা বলছেন, আমাদের 4টা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো রাজনীতি করার অধিকার আছে। আপনি সংসদ সদস্য হতে পারবেন, আপনি কোনো দলের সাথে ইনভলভ হতে পারবেন, সেখানে ওই সুযোগটা আছে বিদায় হয়তো শিক্ষকরা রাজনীতি করছে, কিন্তু ওই রকম সক্রিয় রাজনীতি খুব একটা বেশি শিক্ষক করে না। যেমন আমি শিক্ষক রাজনীতি করছি, আমি তো ধরেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে আওয়ামী লীগের যে মানে
ম্যানিফেস্টো বা আওয়ামী লীগের যে নীতি নৈতিকতাতে, এটা তো আমার মেন্টালি আমার সাথে মিলছে বিদায় আমি মুক্তিযুদ্ধের সপক্ষে আওয়ামী লীগের নৈতিকতা পছন্দ করি। ব্যাপারগুলো ইনডাইরেক্টলি কিন্তু আমাদের শিক্ষকরা সেটাই করে, আবার যারা আওয়ামী লীগ পছন্দ করে না তারা অন্য দল করছে। কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে কোনো ধরনের কোনো দলীয়করণ করা হয়নি, আন্দোলনে সবাই এক হয়েছেন। আবার সরকারের শীর্ষ মহল থেকে এটাও বলা হয়েছে যে শিক্ষকরা এবারে যে দাবি করেছেন সেটি পরস্পর বিরোধী। তাহলে আসলে সরকার কি চাইছে? না, পরস্পর বিরোধী না, আমি তো ব্যাখ্যা দিয়েছি। আর আমরা শিক্ষকরা এখানে সাদা কালো লাল নীল সবাই এক, সকল বর্ণ গোত্র সব আমরা এক, শিক্ষকরা আমরা এক। এই যে সরকার আসলে যে কোনো আন্দোলনকে পরস্পর বিরোধী বলে আমি সবসময় বলি, যখন আপনি যে কোনো বালা মুসিবত চাপাই দিবেন, মানে 18 কোটি লোকের উপরে পড়লে কিছু আসে যায় না, কিন্তু যখন ক্ষমতাসীন যারা বা যাদের বলার একটা ফোরাম আছে তাদের কান্দে পড়ে তখন বুঝতে এটা যন্ত্রণা কি। আজকে যেমন শিক্ষক যারা আওয়ামী লীগ ঘরনার, হ্যাঁ, তারাও এটার অপোজ করতেছে, কারণ তাকে ঘাড়ে পড়ছে, এবং ঘাড়ে পড়লে পরে সবাই বিরোধিতা করে। যেমন আমার নিজাম ভাই একটা কথা বললো, পাকিস্তানের স্বাধীন শিক্ষা কমিশন, পাকিস্তান ফাইন, অর্থাৎ আমরা এখানে বসে কনফিডেন্ট যে ওইটা স্বাধীন। আমাদের দেশে কিন্তু সব স্বাধীন, স্বাধীন আবার দুই ভাগ, একটা হলো রিয়েল স্বাধীন আর একটা সো কল্ড স্বাধীন। আমি বলছি যে পাকিস্তানের মতো একটা অকার্যকর রাষ্ট্র, আমি ওইটাই বলতেছি, শিক্ষকদের স্বাধীনতা রাখছে। এখন আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি সিম্পল, আমি শেষ করে দিব এবার। প্রশ্ন হচ্ছে যে আমি আগেও বলছি এখনো বলছি 2008 আমার যেটা ইশতেহার ছিল সেটা 2023-এ কেন? কারণ এই লম্বা সময়ের মধ্যে আমার এখানে কি হয়েছে সেটা আপনাকে দেখতে হবে। বিরাট বিরাট উন্নয়ন আমাদের হয়েছে, কোনো সন্দেহ নাই, বিরাট বিরাট মেগা প্রজেক্ট আমরা করছি। সেটা করতে গিয়ে কী হয়েছে, আমরা উন্নয়নের নামে ঋণী হয়েছি, আমাদের রিজার্ভ শেষ হয়ে গেছে, এবং কোনো সন্দেহ নাই রিজার্ভ শেষ হয়ে গেছে। তারপর যদি আসেন এখন এই মুহূর্তে মেগা প্রজেক্ট আমাদের কাছে নাই, কি মেগা প্রজেক্টের কার কাছ থেকে টাকা আনলো সেই অবস্থাটা আমরা আপাতত নাই। তিস্তা প্রকল্প যেটা চায়না করতে চেয়েছিল সেটা ইন্ডিয়ার সাথে এমওইউ করে ফেলছে, সরকার দিশের টাকা নাই। কারণ এই সরকার টাকার ব্যাপারে সাংঘাতিক উদাসীন। কেন বলি, আপনি যদি দুর্নীতিবাজদের, আমরা অনেক লোকের নাম বলা হয়েছে ইতিমধ্যে, কাউকে গ্রেপ্তার করে নাই, না বেনজির না মতিউর কাউকে, কিন্তু তারা দুর্নীতিবাজ। তারপর যদি আসেন এস আলম $1 বিলিয়ন পাচার করছে, তদন্ত নামে কিছুই হচ্ছে না। বেসিক ব্যাংক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, জনতা ব্যাংকের আবুল বারাকাতের কেলেঙ্কারি, সবকিছু মিলিয়ে কি হয়েছে, দুর্নীতির মাধ্যমে, পাচারের মাধ্যমে। প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট আবু রাজ্জাকি আপনাকে, আপনি যে কথাগুলো বলছেন বিশেষ করে দুর্নীতির কথাগুলো, তার মানে সরকার কি আসলে এই আন্দোলনগুলোকে রাজনীতিকরণ করছে, কিংবা এই ইস্যুগুলো থেকে আসলে কোনো না কোনো ভাবে সরিয়ে রেখে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করছে? আমি সরিয়ে রাখা বলছি না, এদেরকে টাচ করবে না, গভর্নমেন্টের সেই ক্ষমতা নাই। কিন্তু যেটা চাচ্ছে সরকার, দুর্নীতির মাধ্যমে, পাচারের মাধ্যমে, ঋণ খেলাপের মাধ্যমে, বিদেশ থেকে ঋণ আত্মসাতের মাধ্যমে যে টাকাগুলো হারাইছে এই দেশ, তাতে আমার রিজার্ভ পর্যন্ত চলে গেছে। এখন একটা মাত্র রাস্তা আছে, এই পেনশন স্কিম। আপাতত আমি দেখি না, কারণ 500 টাকা করে যদি 9 কোটি লোকের নেয় মাসে, তাইলে আসে মাসে 4,500 কোটি। আর শিক্ষকদের যেভাবে ধরছে 10,000 টাকা থেকে সর্বনিম্ন 500, আমি বললাম, আপনি চিন্তা করেন, হাজার হাজার কোটি কোত্থেকে দিবেন আপনি? আমার বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ কোত্থেকে দিবেন? বিদেশি ঋণের কিস্তি, সরকারের কোনো রাস্তাই নেই এখন। এবং শিক্ষকরা কত আইটেম না সরকারের কাছে। সরকারের কাছে সরকার যে পরিমাণ ঋণী, সরকার অনেক ব্যর্থতা তুলে ধরেছেন। আপনি বলবেন যে রাজ্জাকি সাহেব যেটা বলছেন, আমি একটু অনুরোধটা শুনে আসতে চাই। আমার দরকার টাকা এখন। না, উনি যেটা বলেছেন বেনজির সাহেবদের কথা, সবাই এই যে আজকে আপনার সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা আছে বিধে আপনি কথাগুলো বলতে পারছেন। আর একবার শিক্ষকদেরকে সরকার গণেই না, উনি যেভাবে বললেন এটা তো ঠিক না। শিক্ষার্থী এটা হলো না, যে একটা জাতি উন্নতি ডেভেলপ করে শিক্ষা এবং শিক্ষকদের মাধ্যমে। তো সুতরাং আমরা যেটা মনে করি যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন শিক্ষা হলে সবচেয়ে বড় বিনিময়, এবং শিক্ষক এবং শিক্ষার্থীদেরকেই উনি সবচেয়ে বেশি মূল্য দেয়। আমাদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীও সে কাজটি, আমরা যখন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, ওনারা ওই মূল্যায়নটা করে থাকেন। তো সুতরাং আমরা মনে করি যে শিক্ষকদের যে যৌক্তিক দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসলেই আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। আমরা এই ব্যাপারে খুবই আশাবাদী। জি, আপনি কি মনে করছেন যে আন্দোলনগুলো হচ্ছে সেই আন্দোলনগুলোর সহসাই সমাধান দেখব কি? আমার শুনেন, আমি হলাম আমার বাসায় টাকার যোগান দেই খাওয়া দাওয়ার জন্য। এই টাকা যদি আমার বাসায় না যায়, না দিতে পারি, 1, 2 দিন 3 দিন, চতুর্থ দিনের দেশ টিভির উপরে এখানে ঘুমায় থাকবো, চতুর্থ দিনের পার্কে ঘুমাবো। টাকা এমন এক জিনিস, সেই জায়গাটায় মহাসংকটে আছি আমরা, আমাদের দরকার টাকা। এবং এই পেনশন স্কিম একটা সুপার জায়গা। এখন হাজার হাজার কোটি টাকার, বললামই তো, শুধু 500 টাকা আসতেছে, মাসে 4,500 কোটি টাকা। আপনি এখন যারা 10,000 দিবে প্রবাসী, আপনি হিসাব করেন না প্রবাসী কতজন বাইরে আছে, মান্থলি 10,000 করে যদি দেয় আর আপনি নিতে পারেন, আপনি চিন্তাই করতে পারেন। এখন এই একটা খাত
খুবই জরুরি দরকার, এবং এটা নাম্বার 1 প্রায়োরিটি টু দ্য গভর্নমেন্ট। এই জন্য পেনশন স্কিম, নাহলে এত ভালো যদি 18 কোটি লোকের জন্যই তো আপনি 2008 সালে যেটা ইশতেহারে আনছেন 23-এ সেটা কার্যকর করলেন কেন? আর সরকারি কর্মচারীর ভিতরে যায় না কেন? লাভজনকটা তো তাদেরই মাথা ঢুকানো উচিত। সরকার অনেকটাই আসলে নিজের স্বার্থে কিংবা সদিচ্ছার অভাব আছে কিনা এই আন্দোলনগুলোর পেছনে। ডক্টর নিজামুল হক ভাইয়া, আপনাদের আন্দোলন যদি আসলে সরকারের পক্ষ থেকে কোনো আপনাদের পক্ষে কোনো রায় না আসে, সেক্ষেত্রে এই আন্দোলন কতদিন চলবে? শিক্ষার্থীরা যে দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের শিক্ষা জীবন যেভাবে আমরা পূর্বে বলেছি আপনাকে যে আমাদের দাবি যখনই মানা হবে আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরে যাব, এমনকি আমাদের যে শিক্ষার্থীদের যে কয়দিন আমরা ক্লাস নিই নাই, আমরা শুক্র শনিবার বন্ধ থাকবে, সে বন্ধের ভিতরে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন ছুটিগুলো আমরা সেগুলো কিন্তু আমরা ছুটির মধ্যে শিক্ষার্থীদের ক্লাস নেব, পরীক্ষা নেব। এমনকি আমি তো এক্সাম্পল দিয়েছি পূর্বে, সবসময় আসলে শিক্ষকদের কোনো না কোনো আন্দোলনকে আমরা কোনো না কোনোভাবে রাজনীতিকীকরণ করি, যেহেতু শিক্ষকদের মধ্যে আসলে রাজনৈতিক বিভেদ রয়েছে। এবারের আন্দোলনকে আসলে কি আমরা কোনো না কোনোভাবে আবার রাজনীতির দিকে চলে যেতে দেখব? না, কোনোভাবেই না। এটা আমরা শিক্ষকদের আমাদের পেশাজীবীর আন্দোলন, তো সুতরাং আমরা শিক্ষকরা, আমি পূর্বেই বলেছি আমরা ইউনাইটেড, এটা আমাদের স্বার্থ রক্ষার আন্দোলন, এখানে অন্য কিছু না, আমাদের আত্মমর্যাদার আন্দোলন। এই যে আপনি মনে করেন আন্দোলনটা হইতেছে, এ তো ইউনিভার্সিটি ক্লাস বন্ধ থাকতেছে, হ্যাম্পার তো হইতেছে, অবশ্যই আমাদের স্বীকার করলাম না, ঠিক নয়, কিন্তু এটা আপনি বন্ধ রাখছেন, ক্লাস চালাইতে থাকেন না। ছাত্রকে যেমন বলা হয় আদালত রায় দেবে, তোমরা একটু ধৈর্য ধরো, আপনারা ক্লাস চালাইতে থাকেন, একটু ধৈর্য ধরেন, দেখি না কি করে প্রধানমন্ত্রী। ক্লাসটা চালান না, আপনার শিক্ষা জাতির মেরুদণ্ড বঙ্গবন্ধু কইলো, আর সেটা আপনি মানতেছেন না। আল্লাহর দোহাই কালকে থেকে ক্লাস শুরু করেন, আপনার মতো করে আপনি কথা বলতে পারেন, এটা তো আপনার কথা বলার স্বাধীনতা আছে, আপনি কথা বলতে পারেন। আমরা তো আমাদের যৌক্তিকতা নিয়ে আমরা আন্দোলনটা করছি। তার মানে কি? কারণ আমরা তো পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা এই জায়গায় এসেছি, আমরা বিবৃতি দিয়েছি, আমরা কর্মবিরতি করেছি, 2 ঘন্টা কর্মবিরতি পালন করছি, অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি, পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। আমরা তো পর্যায়ক্রমে আমরা এই জায়গায় এসেছি। ক্লাস বন্ধ গেছে ইউনিভার্সিটির, এরা কিন্তু সব আওয়ামী ঘরানার যারা সব ধরনের সবাই এক, কারণ ঘাড়ে পড়ছে আমাদের একটা বিশাল সমস্যা আছে, এবং এই দয়াময় মধ্যে সরকারের কাছে কিছু নাই। দয়াময় এবং আমাদেরকে নিয়ে আপনাকে ধন্যবাদ। আমি অবশ্যই আপনাদের শিক্ষকদেরকে নিয়ে এত ভাবতেছেন, আপনাদের মতো ভাবনাকারী লোকদের কাছে আমি এখনো ভাবি শিক্ষক জাতির মেরুদণ্ড, শুধু শিক্ষা না, শুধু শিক্ষকরে আমাদের অবশ্যই ওইভাবে রাখতে হবে, মেন্টাল টর্চার ফ্রি এবং সুন্দর লেখাপড়া করার পরিবেশ সব দিতে হবে। ধন্যবাদ আপনাকে ডক্টর নিজামুল হক ভাই, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।